প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বই থেকে একাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নং 5 নিয়ে। তো এই প্রশ্নে আমরা একদম পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণী রিলেটেড যা যা ম্যাথ করতে হয় একদম সম্পূর্ণ ম্যাথটাই দেখে নেব। একটা সৃজনশীল প্রশ্নের মধ্যেই ধাপে ধাপে পুরো আর উৎপাদন ব্যয় বিবরণীটাই করা আছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রশ্নটা, এখানে প্রথম লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম লাইনে বলা হয়েছে আশরাফ অ্যান্ড কোং এর 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত সময়ের ইট তৈরি এবং বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। তো এই লাইনটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই পুরো অঙ্কটা শুধুমাত্র 3 মাসের জন্য, কারণ এখানে জানুয়ারির 1 তারিখ থেকে 31 মার্চ অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের জন্যই ইনফরমেশনগুলো দেওয়া আছে। যতগুলো ব্যয় অথবা যতগুলো টাকার অ্যামাউন্ট দেওয়া আছে প্রত্যেকটাই 3 মাস রিলেটেডই হবে, এখানে বছরের হিসাব হবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি ক্রয়, মাটি বহন খরচ, জ্বালানি খরচ, শ্রমিকের মজুরি, ইট খোলার ভাড়া এবং বিদ্যুৎ খরচ, মাটি ছানা করার খরচ, তারপর বলা আছে অফিসের ভাড়া, যাতায়াত, টেলিফোন, বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, তারপর বিক্রয়ের পরিমাণটা দেওয়া আছে। এবার দেখো বিক্রয়ের কতটুকু পরিমাণ অর্থাৎ কতটা ইট আমরা বিক্রি করেছি সেটার পরিমাণটাও এখানে বলা আছে। তৈরি ইটের প্রারম্ভিক মজুদের ইটের পরিমাণটাও কিন্তু বলা আছে, অর্থাৎ কতটুকু প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল সেই পরিমাণটা এবং সেই পরিমাণের টাকার অ্যামাউন্ট দুইটাই একসাথে দেওয়া আছে। এবং সবার শেষে বলা আছে তৈরি ইটের সমাপনী মজুদ পরিমাণ প্লাস এটার টাকা, দুইটা একসাথে দেওয়া আছে। তো এবার আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপর্যুক্ত তথ্য থেকে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা ঠিক কতটুকু পরিমাণ ইট উৎপাদন করেছি ইটের পরিমাণটা অর্থাৎ ইটের এককের পরিমাণটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কোনো টাকার অ্যামাউন্ট নির্ণয় করতে বলা হয়নি, শুধু আমরা একক নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে আমরা বিক্রি করেছি 2 লক্ষ ইট, আমাদের হাতে ছিল 50,000 ইট এবং সবার শেষে বিক্রি করার পরের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 60,000 ইট। তাহলে আমরা এই 3টা অ্যামাউন্ট থেকেই আমাদের উৎপাদিত ইটের পরিমাণটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব বিক্রিত ইটের পরিমাণ। তাহলে বিক্রিত ইটের পরিমাণ এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকা। এবার আমরা এটার সাথে যোগ করব তৈরি ইটের সমাপনী মজুদ। তৈরি ইটের সমাপনী মজুদ। সমাপনী মজুদটা কেন যোগ করছি? কারণ এই পরিমাণটাই 3 মাস শেষে আমাদের হাতে এখনো আছে, অর্থাৎ আমাদের হাতে এখনো 60,000 পিস ইটের পরিমাণ রয়ে গেছে। তো এই জন্য এটাকে আমরা যোগ করে দিচ্ছি এবং এখানে আমাদের বিয়োগ করতে হবে তৈরি ইটের প্রারম্ভিক মজুদ, কারণ এটা একদম বছরের শুরুতে বা জানুয়ারি মাসের শুরুর দিকে ছিল, সেজন্য এই অ্যামাউন্টটাকে আমরা মাইনাস করে দিব। তাহলে মাইনাস করব প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল 50,000 টাকা। তাহলে মাইনাস করলে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের উৎপাদিত ইটের পরিমাণ। তাহলে এখানে আমরা উৎপাদিত ইটের পরিমাণ দাঁড়াচ্ছে 2,10,000 পিস। এখানে কিন্তু এককে আমরা পুরো অঙ্কটা করেছি, এটা কিন্তু টাকার অ্যামাউন্ট নয়। তাহলে ইটের পরিমাণ দাঁড়াচ্ছে 2,10,000 পরিমাণ। এবার চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আশরাফ অ্যান্ড কোং এর একটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। তার মানে উৎপাদন ব্যয় বিবরণী আমরা করব, কিন্তু সেটা 3 মাসের জন্য, কারণ একদম শুরুতেই আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল এখানে যা যা ইনফরমেশন আছে সবগুলো 3 মাসের জন্য। জানুয়ারির 1 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত হিসাবগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে যাই, আমাদের একদম শুরু থেকে অর্থাৎ মুখ্য ব্যয় থেকে শুরু করে পরবর্তীতে আমাদের উৎপাদন ব্যয়টাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো আমাদের মাটি ক্রয় থেকে, কারণ এখানে মাটি হচ্ছে কাঁচামাল। ইট তৈরির ক্ষেত্রে মাটিটাকে আমরা কাঁচামাল হিসেবে ধরে থাকি। তাহলে মাটি ক্রয় থেকে আমরা আমাদের অঙ্কটা শুরু করতে পারি।
তাহলে এখানে মাটি ক্রয় করা হয়েছে 1,60,000 টাকা। তাহলে মাটি ক্রয় 1,60,000 টাকা। এবার মাটি ক্রয়ের সাথে একটা মূল্য দেওয়া আছে, সেটা হচ্ছে বহন খরচ, অর্থাৎ মাটি ক্রয় করার পরে সেটা কারখানা পর্যন্ত বা ইট খোলা পর্যন্ত নিয়ে আসার জন্য খরচ হয়েছে 3 লক্ষ টাকা। তাহলে মাটির বহন খরচ 3 লক্ষ টাকা। এবার টোটালটা যদি আমরা যোগ করে দেই, আমরা যে অ্যামাউন্টটা পাবো, এই যে 4,60,000 টাকা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাটির ক্রয় মূল্য। মাটি ক্রয় করে আনার সময় আমাদের এই খরচগুলো হয়েছে। এবার এটার সাথে আমরা যোগ করব আমাদের প্রত্যক্ষ খরচগুলো। তো এখানে আমাদের প্রত্যক্ষ খরচ একটাই আছে এবং সেটা হচ্ছে শ্রমিকের মজুরি। আচ্ছা, শ্রমিকের মজুরি ছাড়াও জ্বালানি খরচ, এটাও কিন্তু আমাদের একটা প্রত্যক্ষ খরচ, কারণ জ্বালানি ছাড়া মাটি থেকে ইট তৈরি করা সম্ভব না। তাহলে জ্বালানি খরচ 2 লক্ষ টাকা। আমরা প্রথমে লিখি জ্বালানি খরচ 2 লক্ষ, এবং তারপর আরেকটা আছে প্রত্যক্ষ খরচ হিসেবে প্রত্যক্ষ মজুরি বা শ্রমিকের মজুরি। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শ্রমিকের মজুরি 1,40,000 টাকা। তাহলে শ্রমিকের মজুরি 1,40,000 টাকা। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি, আমরা আমাদের মোট মূল্যটা পেয়ে যাব, অর্থাৎ মোট প্রত্যক্ষ খরচ পেয়ে যাব 2 লক্ষ এবং 1,40,000। তাহলে মোট প্রত্যক্ষ খরচ দাঁড়াচ্ছে 3,40,000 টাকা। এবার দেখো 4,60,000 এবং 3,40,000 যোগ করলে আমরা টোটাল প্রত্যক্ষ মজুরি এবং আমাদের যে মাটির অর্থাৎ কাঁচামাল ব্যয় টোটাল যোগ করে আমরা 8 লক্ষ টাকা পাচ্ছি, এবং এই 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরিমাণ 8 লক্ষ টাকা। তাহলে এখন আমরা যোগ করব কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। তাহলে এবার দেখি কারখানা উপরিব্যয় কি কি আছে। যেমন প্রথমে আছে ইট খোলার ভাড়া এবং বিদ্যুৎ খরচ প্রতি মাসে 10,000 টাকা। যদি এক মাসে 10,000 টাকা হয়, আমরা তো এখানে 3 মাসের হিসাব করছি, তো 3 মাসে এখানে তাহলে 30,000 টাকা হবে। তো আমরা এখানে লিখব ইট খোলার ভাড়া 30,000 টাকা। তারপর পরবর্তী কারখানা উপরিব্যয় আছে মাটি ছানা করা খরচ। দেখো এটার সাইডে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, তো যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নেই আমরা ধরে নিই 20,000 টাকা, এটা পুরো 3 মাসের জন্যই। তাহলে মাটি ছানার খরচ, মাটি ছানা করা খরচ আমরা পাচ্ছি 20,000 টাকা। ওকে, এবার তাহলে যদি আমরা টোটালটা যোগ করি, আমরা টোটাল কারখানা উপরিব্যয়ের পরিমাণ পাচ্ছি 50,000 টাকা। তাহলে এই 8 লক্ষ টাকা অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা এখানে টোটাল আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 8,50,000 টাকা, এবং এখানে আমরা নাম লিখে দিব উৎপাদন ব্যয়ের পরিমাণ 8,50,000 টাকা। যেহেতু এটার পরবর্তীতে চলতি কার্য রিলেটেড আর কোনো খরচ আমাদের এখানে দেওয়া নেই, তাই আমাদের এই খ নাম্বার অঙ্কটা এখানেই শেষ, এবং আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 8,50,000 টাকা। এরপর আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। আমরা যদি উৎপাদন ব্যয় থেকে নিট মুনাফা নির্ণয় করতে চাই, আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে নিতে হবে, তারপর বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য ছোট্ট একটা ছকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাকে প্রথমে দেখিয়ে নিতে হবে, এবং বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা শুরু করব এই উৎপাদিত পণ্যের ব্যয় বা উৎপাদিত ইটের ব্যয় থেকে। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় আমাদের এখানে দেওয়া আছে 8,50,000 টাকা, এবং খ নাম্বার প্রশ্নেও আমরা 8,50,000 টাকাই পেয়েছি। এটার সাথে আমাদের প্রথমে যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ বা তৈরি ইটের প্রারম্ভিক মজুদ। আমাদের এখানে তৈরি ইটের প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া আছে 2,50,000 টাকা। তাহলে এখানে আমরা যোগ করব 2,50,000 টাকা, তাহলে টোটাল পরিমাণ পাচ্ছি 11 লক্ষ টাকা।
এবার এখান থেকে আমরা বিয়োগ করে দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ দেওয়া আছে 2,43,000 টাকা। তাহলে এবার আমরা 11 লক্ষ টাকা থেকে 2,43,000 টাকা মাইনাস করব। তাহলে এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়াচ্ছে 8,57,000 টাকা। 8,57,000 টাকা এবং এটার নাম আমরা দিব বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, আমরা অলরেডি বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি আলাদাভাবে। এখন আমরা আমাদের বিশদ-আয় বিবরণী প্রস্তুত করব। বিশদ-আয় বিবরণী প্রস্তুত করার জন্য এরকম 3টা টাকার ঘরের একটা ছক দরকার পড়বে। প্রথমে আমরা নিয়ে আসব বিক্রয়ের পরিমাণটা। বিক্রয় থেকে বিক্রিত পণ্য মাইনাস করতে হবে। তো এখানে দেখো আমাদের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 16 লক্ষ টাকা। তাহলে প্রথমে বিক্রয় নিয়ে আসি 16 লক্ষ টাকা। এখান থেকে আমরা মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আমরা একটু আগে বের করেছি 8,57,000 টাকা। তাহলে এখানে আমাদের মোট মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 7,43,000 টাকা। এটার নাম আমরা দিব মোট মুনাফা 7,43,000 টাকা। এবার এই মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আবার দুই ধরনের ব্যয় থাকে। একটা হলো প্রশাসনিক উপরি ব্যয় বা অফিস উপরি ব্যয়। তাহলে প্রথমে আমরা প্রশাসনিক উপরি ব্যয়গুলো দেখব কি কি আছে এবং তারপর দেখব বিক্রয় উপরি ব্যয়। এখানে আমাদের প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যে আছে প্রথমে অফিস ভাড়া। অফিস ভাড়া বলা আছে 12,000 টাকা প্রতি মাসে। 12,000 টাকা যদি প্রতি মাসে হয় তাহলে আমাদের দেখতে হবে 3 মাসে অ্যামাউন্টটা কত হয়। তাহলে প্রথমে নিয়ে আসবো অফিস ভাড়া 3 মাসের জন্য। 1 মাসের জন্য 12,000 টাকা হলে 3 মাসে হবে 36,000 টাকা। এবার তারপর দেখতে পাচ্ছি যাতায়াত এবং টেলিফোন খরচ দেওয়া আছে 14,000। তাহলে যাতায়াত খরচ দেওয়া আছে 14,000 টাকা। তাহলে টোটাল অফিস উপরি ব্যয় পাচ্ছি 50,000 টাকা। এবার আমরা বের করব বিক্রয় উপরি ব্যয়ের পরিমাণ। বিক্রয় উপরি ব্যয়। এখানে আমাদের বিক্রয় উপরি ব্যয় প্রথমে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 40,000 এবং বিক্রয় কর্মীর বেতন 60,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন দেওয়া আছে 40,000 এবং বিক্রয় কর্মীর বেতন 60,000। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করে দেই আমাদের এখানে টোটাল বিক্রয় উপরি ব্যয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 1 লক্ষ টাকা। এবার এই 50,000 এবং 1 লক্ষ দুইটা যোগ করলে টোটাল আমরা পাচ্ছি 1,50,000 টাকা। তার মানে এখন মোট মুনাফা থেকে আমাদের 1,50,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে 7,43,000 টাকা থেকে 1,50,000 টাকা মাইনাস করলে আমরা এখানে নিট মুনাফার পরিমাণ পাচ্ছি 5,93,000 টাকা। 5,93,000 টাকা এবং এটার নাম আমরা লিখব নিট মুনাফা। তাহলে নিট মুনাফার পরিমাণ আমরা পাচ্ছি 5,93,000 টাকা। তো নিট মুনাফায় আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, আমরা করলাম। দেখো প্রথমে আমরা একদম ধাপে ধাপে সম্পূর্ণ উৎপাদন ব্যয় বিবরণীটা আমরা 2 ধাপে শেষ করেছি। প্রথমে উৎপাদন ব্যয় নির্ণয় করেছি এবং পরবর্তীতে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মাধ্যমে নিট মুনাফা পর্যন্ত নির্ণয় করেছি। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।